আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সবসময় একটি কথা বলতাম যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কিন্তু এই জামাত ইসলামীর পাখা গজানোর আগেই কিন্তু এই বিএনপির লোকেরা মেরে ফেলা শুরু করে দিয়েছে। গতকালকে শেরপুরে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু তারই ইঙ্গিত দিচ্ছে। কি হয়েছে শেরপুরে আমরা মোটামুটি সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেনে গিয়েছি। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জামাতের জেনারেল সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপির কর্মীরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আমি নির্বাচনের অনেক আগেই ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছিলাম যে জামাত এবং এনসিপির অনেক নেতাকে সাধারণ মানুষ গণধোলাই দিয়ে মেরে ফেলবে, কিন্তু এটা চিন্তা করি নেই বিএনপির কর্মীরাই তাদের ছোট ভাই জামাতকে এভাবে করে গণধোলাই দিয়ে মারবে। সাধারণ কর্মীকে মারে নাই, আপনারা চিন্তা করুন, একটা উপজেলার সেক্রেটারিকে মেরে ফেলেছে শেরপুরের। কথা বুঝতে পেরেছেন? এনসিপি নেতাদের কি পরিস্থিতি হবে এবার চিন্তা করেন। নির্বাচনের আগে যদি একটা উপজেলার সেক্রেটারিকে বিএনপির কর্মীরা এভাবে মেরে ফেলতে পারে, তাহলে নির্বাচনের পরবর্তী সময় বা নির্বাচনের দিন এনসিপির কাউকে যদি বাড়ে পায় বা জামাতের কাউকে যদি বাড়ে পায়, তাদের কি পরিস্থিতি হবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, জামাত ইসলামীও কিন্তু বসেছিল না। শেরপুরের মধ্যে সন্ধ্যায় কিন্তু তারা পাল্টা কাউন্টার অ্যাটাক দিয়েছে। বিএনপির যিনি এমপি প্রার্থী ছিল জাহাঙ্গীর, তার কার্যালয়ের মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল সারা রাত। পরে আর্মি গিয়ে ওনাকে হয়তো সেভ করে। আবার অনেকে প্রপাগান্ডা ছড়িয়েছিল ওনাকে জামাত ইসলামী লোকেরা তুলে নিয়ে যায়। এখন ঘটনা কি ঘটেছে অনেক কিছুই কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে না, কিন্তু এটা ইঙ্গিত বহন করছে জামাতের কোনো যদি নেতা বিএনপির সাথে কাউন্টার নেওয়ার চেষ্টা করে, বিএনপি ওই সকল নেতাদেরকে বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। আর এইদিকে নাহিদ হোসেন পাটোয়ারি ডিম নিক্ষেপের বলে নাটক সাজায়, গায়ের মধ্যে ব্যান্ডিজ লাগায়, মাথায় ব্যান্ডিজ লাগায়, 20-30 জনের মাথায় হাতে ব্যান্ডিজ লাগায়। কিরে ডিম মেরেছে, এখানে মাথায় ব্যান্ডিজ লাগাচ্ছে, হাতে ব্যান্ডিজ লাগানোর মানে কি? কোথায় রক্তকরণ হয়েছে? বিএনপির কর্মীরা যদি মেরে ফেলার থাকতো, ঠিকই নাহিদ হোসেন পাটোয়ারিকে মেরে ফেলতো ওই জামাত ইসলামের ঝিনাইগাতীর সেক্রেটারির মতো। বুঝতে পেরেছেন? তার মানে আমি এ সকল বিষয় বলছি যে আমি বিএনপির পক্ষে কথা বলছি, আপনারা এটা মনে করেন না। আমি জাস্ট বাস্তবতা আপনাদের কাছে তুলে ধরছি। নির্বাচনের দিন যে বিএনপির নেতারাই শুধু জামাত এবং এনসিপিদেরকে সকল জায়গায় এভাবে গণধোলাই দিবে, নির্বাচনের পরবর্তী সময় মারবে, তা না। বিএনপিরও কিছু উইকেটের পতন ঘটবে। এই ক্ল্যাশ থামার না, কারণ জামাত ইসলামী হচ্ছে মিলিটেন্ট বাহিনী এবং তারা গুপ্ত রাজনীতিও করে। তারা তাদের জেনারেল সেক্রেটারির মৃত্যুর প্রতিশোধ কিন্তু সারা বাংলাদেশে নিবে, এটা লিখে রাখেন। গুপ্তভাবে দেখবেন বিএনপির অনেক নেতাদেরকে তারা হত্যা করে ফেলেছে। ওপেনলি না পারলে তারা গুপ্তভাবে খেলে। এটা হচ্ছে জামাত শিবিরের সবচেয়ে বড় একটি হাতিয়ার। বিএনপির জনসমর্থন বেশি, তাদের নেতাও বেশি, তাদের গুপ্ত হওয়া লাগে না। কিন্তু জামাত শিবির অনেক জায়গায় ফাইট করতে হলে গুপ্ত হতে হয়, কারণ তাদের জনসমর্থন কম, জনগণও তাদের সাথে নাই এবং তাদের কর্মী বাহিনীও বিএনপির থেকেও কম। তাই তাদেরকে গুপ্ত হয়ে বিএনপির সাথে ফাইট করতে হবে, যেটা আওয়ামী লীগের সাথে তারা দীর্ঘ 16 বছর ফাইট করেছে। আওয়ামী লীগের ঘরে ভাত খেয়ে আবার আওয়ামী লীগের ঘরের পাতিল ছিদ্র করে দিয়ে তারা 5 আগস্ট ঘটিয়েছে। সেম ভাবে বিএনপির কোলে বসেছে, বিএনপির বুকে লাথি মেরে এখন বিএনপির সাথে কাউন্টার নিচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে বা বিপরীতে গিয়ে তারা নির্বাচন করছে। এগুলোই তো আমরা এখন দেখতে পাচ্ছি। তো এগুলো বেশি দিন টিকবে না। 12ই ফেব্রুয়ারির পরে সকল কিছু ফিউজ হয়ে যাবে। তখন বাংলাদেশে ঘুরে ফিরে আবারও বিএনপির রাজনীতি থাকবে, আওয়ামী লীগ আবার কামব্যাক করবে, আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, এটাই চলবে। এখন খালি মাঠ, সে কারণে সকলেই ট্রায়াল হিসেবে গোল দিতে চেষ্টা করছে। যখন আওয়ামী লীগ এন্ট্রি করবে তখন খেলার মাঠে 2টা দল হয়ে যাবে, তখন আসল খেলা শুরু হবে। তখন কে বড় খেলোয়াড়, কার জনপ্রিয়তা কতটুকু, সকল কিছু মাঠেই প্রমাণ হবে। কথা বুঝতে পেরেছেন? ওই আমি সবসময় একটা কথা বলি না, যে বনে বাঘ থাকে না, সেই বনে সকল প্রাণী নিজেদেরকে বাঘ মনে করে। এখন বাংলাদেশের রাজনীতির বাঘ বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেই, সেই কারণে এই চুনুপুটি এনসিপি, জামাত ইসলামী এবং অন্যান্য সকল রাজনৈতিক দল নিজেদেরকে বাঘ মনে করছে, কারণ তাদের প্রতিপক্ষ নাই, নিজেরাই কামড়াকামড়ি করে মরছে। বুঝতে পেরেছেন? তো এটা মাথায় রাখেন, জামাত ইসলামীর আরো উইকেট পড়তে যাচ্ছে এবং তারাও অনেক উইকেট ফেলবে।
মাঝখান দিয়ে এনসিপির উইকেট কয়েকটা পড়ে যেতে পারে নির্বাচনের পরবর্তী সময়। তারা যদি এটা উপলব্ধি করতে পারে, অনেকেই দেখবেন নির্বাচনের আগেই বিদেশ পালিয়ে গিয়েছে, আপনারা খবরও পাবেন না। যে 30 জন এমপি প্রার্থী আছে তারা হয়তো চলে যাবে না, কিন্তু অন্যান্য যে সকল নেতারা এমপি প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেনি তারা অনেকে দেখেনকার চলে গিয়েছে। অনেকে নির্বাচনের 2-1 দিন আগেই চলে যাবে, আর কিছু নির্বাচনের পরবর্তী সময় 2-3 দিন, 1 সপ্তাহের ভিতর চলে যাবে। হয়তো বা অনেকে টিকিটও কেটে রেখেছে। তারা পরিস্থিতি কিন্তু ভালোভাবে উপলব্ধি করছে, কারণ পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না। জনগণও তাদের উপর ক্ষিপ্ত হয়ে আছে, বিএনপির নেতা কর্মীরা পুরো পাগল পাগল হয়ে আছে। আওয়ামী লীগের থেকে মনে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপির উপর বেশি ক্ষোভ। কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগের উপর যা ক্ষোভ ছিল 5 আগস্টের পরবর্তী সময় 6 মাস 1 বছরের ভিতর সকল ক্ষোভ মিটিয়ে ফেলেছে বিএনপি। এখন আর আওয়ামী লীগকে মারার মতো কিছুই নেই, ক্ষোভ দেখানোর মতো কিছুই নেই। আওয়ামী লীগ ঘর বাড়ি ছাড়া, তাদের ব্যবসা প্রতিষ্ঠান শেষ, অনেককে মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে, কেউ বিদেশ পালিয়ে গিয়েছে। আওয়ামী লীগের উপর আর কি ক্ষোভ তুলবে? এখন ক্ষোভ তোলার জন্য বাকি আছে টোকাই এনসিপি এবং জামাত ইসলাম। আর জামাত ইসলাম এবং এনসিপি তো আওয়ামী লীগের মতো বড় দল না। তাদেরকে মাস শুরু করলে এক সাইড থেকে মারতে মারতে শেষ সাইড পর্যন্ত চলে যেতে পারবে, তারা পাল্টা কাউন্টার দিতে পারবে না গুপ্ত হওয়া ছাড়া। কথা বুঝতে পেরেছেন? কারণ প্রশাসন চলে গেলে তো আওয়ামী লীগই এত বড় দল হওয়ার পর পাল্টা কাউন্টার দিতে পারে না, কারণ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যায়। আর এই এনসিপি এবং জামাত ইসলামের মাথার উপর থেকে যদি ডক্টর ছায়া এবং তাদের প্রশাসনিক পাওয়ারটা চলে যায়, তাহলে বিএনপির সামনে মনে হয় আপনি এক সপ্তাহ দাঁড়াতে পারবে না। কুত্তার মতো ধরে ধরে মারবে, কুত্তার মতো রাস্তার মধ্যে ফেলে ফেলে মারবে। এদের কান্না দেখেও জনগণের আফসোস হবে না, কারণ তারাও 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এগুলো করেছে। গোপালগঞ্জের মধ্যে কুত্তার মতো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, আর্মিদেরকে দিয়ে মেরেছে, সেটাও কিন্তু গণহত্যা। সেগুলো নিয়ে মানুষের মায়া কান্না দেখতে পাইনি আমরা। এ সাদ্দামের কোনো জামিন হয়নি। তার স্ত্রী এই কোর্ট থেকে ওই কোর্ট, ওই কোর্ট থেকে এই কোর্ট যেতে যেতে পরে নিজে হার মেনে বাধ্য হয়েছে। পরে যখন বাগেরহাট থেকে যশোর কারাগারে নিয়ে যাওয়া হয়, তখন স্ত্রী ধরে নিয়ে গিয়েছে যে আমার হাজবেন্ডের আর জামিন হবে না আওয়ামী লীগ ক্ষমতা আসার আগ পর্যন্ত। হতাশাগ্রস্ত হয়ে বাধ্য হয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পিছনে আরো একটা কারণ আছে, সে সংবাদ মাধ্যমে এসে ক্লিয়ার করেছে যে আমার সাথে আমার স্ত্রীর ফোন কলে পর্যন্ত কথা বলতে দিত না। 3-4 মাস আমি যোগাযোগ করতে পারিনি। আমি যদি যোগাযোগ করতে পারতাম অন্তত তাকে সান্ত্বনা দিতে পারতাম। এটা হত্যাকাণ্ড। আবার তাকে বাগেরহাট কারাগারে রাখার জন্য 5 লক্ষ টাকাও দাবি করেছে। এই ছিল যে সাদ্দামের সাথে ঘটে যাওয়া ঘটনা। এইরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হরহ ঘটনা হচ্ছে। জাস্ট সাদ্দামেরটা ব্লাস্ট হয়েছে তার স্ত্রী এবং তার ছেলে মারা যাওয়ার কারণে। অন্যগুলো ব্লাস্ট হচ্ছে না, হয়তো তারা মারা যাচ্ছে না, আত্মহত্যা করছে না, কিন্তু তারা তার থেকেও হয়তো বা অনেক খারাপ কিছু ফেস করছে প্রত্যেকটা বিভাগের মধ্যে, জেলার মধ্যে। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে ডক্টর শাসনামল। এই সকল মামলা কারা দিয়েছে? এই সকল মামলা বিএনপি দিয়েছে। 90% মামলা বিএনপি দিয়েছে, হয়তো 8-10% মামলা জামাত দিয়েছে। কেউ ভালো না ভাই। আল্লাহর গজব তোমাদের উপর পড়বে। তোমরা নিজেদের মাংস নিজেরা খাবা, নিজেরা কোপাকুপি করে নিজেরাই মরবা। যে পরিমাণ 5 আগস্টের পরে তোমরা মানুষের উপর অত্যাচার চালিয়েছো, সাধারণ জনগণের উপর অত্যাচার চালিয়েছো, আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছো, বাংলাদেশের এই পরিস্থিতি হওয়ার কথা ছিল না 5 আগস্টের পরবর্তী সময়। সেই কারণে আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমাদেরকে হয়তো আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দিয়েছে। তোমরা 16 বছর আওয়ামী লীগের হয়তো কিছু দমন নিপীড়ন সহ্য করেছো। তার মানে এই না যে তোমরা 16-17 মাসে আওয়ামী লীগের 16 বছরের শাসনামলকে ছাড়িয়ে যাবা। আল্লাহ সে কারণে তোমাদেরকে আর ছেড়ে দিবে না। তোমাদের সাজা এই বাংলাদেশের মাটিতেই হবে, হয়তো আজকে না হয় কালকে। এটা লিখে রাখিও। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সকল ভিডিও দেখার কারণে অনেক কিছুই বুঝতে পেরেছেন। এখনো যদি অনেক কিছু বুঝতে না পারেন, কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।